ব্রিটিশ শাসনামলে বাংলা, ভারতীয় উপমহাদেশে ও বাংলাদেশে ইউরোপীয়দের আগমন। পর্তুগিজ নাবিক বার্থোলোমিও দিয়াজ 1487 সালে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ অর্থাৎ কেপ অফ গুড হোপ হয়ে ইউরোপ হতে পূর্ব দিকে আগমনের জলপথ আবিষ্কার করেন। সেই সূত্র ধরে ইউরোপ হতে ভারতে আসা জলপথ আবিষ্কৃত হয় 1498 সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এই জলপথ আবিষ্কার করেন। তিনি আফ্রিকা মহাদেশের পশ্চিম ও দক্ষিণ উপকূল ঘুরে ইউরোপ থেকে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। পর্তুগিজদের আগমন। পর্তুগালের লোকদের পর্তুগিজ বলে। উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে পর্তুগিজরা। 1502 খ্রিস্টাব্দে কেরালার কোচিনে নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন হয়। ভারতে পর্তুগিজ উপনিবেশগুলোর প্রথম গভর্নর ছিলেন আলবুকার্ক। তিনি কোচিনে একটি দুর্গ নির্মাণ করেন। এটি ছিল ভারতে প্রথম ইউরোপীয় দুর্গ। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা 1516 খ্রিস্টাব্দে। পর্তুগিজগণ বাংলাদেশে ফিরিঙ্গি নামে পরিচিত। 1518 খ্রিস্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রামে আসতে শুরু করে। বাণিজ্যের চেয়ে তাদের মধ্যে জলদস্যুতার বিষয়টি প্রবল ছিল। আরাকান জলদস্যু অর্থাৎ মগ ও পর্তুগিজ জলদস্যুদের বলা হতো হারমাত। এ সময়ে শের শাহকে প্রতিরোধ করার জন্য সুলতান মাহমুদ শাহ পর্তুগিজদের সাহায্য প্রার্থী হন। সামরিক সহায়তায় বিনিময়ে 1538 সালে পর্তুগিজরা চট্টগ্রামে বাণিজ্য কুঠি নির্মাণ করে। একই সঙ্গে তাদেরকে বন্দর এলাকায় শুল্ক আদায়ের অধিকার দেওয়া হয়। পর্তুগিজদের অধীনে চট্টগ্রামের সমৃদ্ধি ঘটে এবং একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। পোর্টো গ্রান্ডে বা বিশাল বন্দর নামে পরিচিত হয়। মাহমুদ শাহের পক্ষে পর্তুগিজরা শের শাহের বিরুদ্ধে লড়াই করেন। শের শাহ ক্ষমতা লাভের পর 1538 খ্রিস্টাব্দে তিনি পর্তুগিজদের চট্টগ্রাম হতে বিতাড়িত করেন। 1581 থেকে 1666 খ্রিস্টাব্দে চট্টগ্রাম আরাকানদের অধীনে ছিল। এ সময় পর্তুগিজ জলদস্যুদের দৌরাত্ম্য খুব বৃদ্ধি পায়। 1666 সালে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে পর্তুগিজদের চট্টগ্রাম হতে বিতাড়িত করেন। ওলন্দাজদের আগমন। হল্যান্ডের অর্থাৎ নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলে। ডাচরা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যিক উদ্দেশ্য 1602 সালে এই উপমহাদেশে আসে। প্রথমে পর্তুগিজ এবং পরে ইংরেজগণ ছিল তাদের প্রতিদ্বন্দ্বী। ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা এদেশ থেকে চলে যায় এবং ইন্দোনেশিয়া গিয়ে উপনিবেশ স্থাপন করে। ডেনেমারদের আগমন। ডেনমার্কের লোকদের বলা হয় ড্যানিশ বা দিনেমার। তারা এদেশে বাণিজ্য করার জন্য ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, কিন্তু তারা বাণিজ্যে তেমন সুবিধা করতে পারেনি। ইংরেজদের আগমন। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এবং দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে প্রাচ্যের সাথে বাণিজ্য করার জন্য 218 জন ইংরেজ বণিকদের প্রচেষ্টায় 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ক্যাপ্টেন হকিন্স 1608 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। ক্যাপ্টেন হকিন্সের আবেদনক্রমে সম্রাট জাহাঙ্গীর সুরাটে বাণিজ্য কুঠি অর্থাৎ এ বিজনেস সেন্টার নির্মাণে অনুমতি দেন। 1612 সালে ইংরেজরা উপমহাদেশে প্রথম কুঠি স্থাপন করে সুরাটে। 1615 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ দূত হিসেবে স্যার টমাস র সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগমন করেন। সম্রাট শাহজাহানের শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। 1633 সালে হরিহরপুরে তারা এ কুঠি নির্মাণ করে। দীর্ঘকাল পরে 1651 সালে হুগলি শহরে তারা দ্বিতীয় কুঠি নির্মাণ করে। ওই বছরে বাংলার সুবেদার শাহজাদা সুজা বছরে 3000 টাকা শুল্ক দেওয়ার শর্তে ইংরেজদের এদেশে বাণিজ্য করার অধিকার দেন। ইংরেজরা 1658 সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে।
সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৬৯০ সালে কোম্পানির এজেন্ট জব চার্নক সুতান্টি গ্রামে একটি নগর প্রতিষ্ঠা করেন। পরে কলকাতা ও গোবিন্দপুর গ্রাম কিনে নগরটিকে আরও বড় করা হয়। এভাবে হুগলি নদীর তীরে গড়ে ওঠে বিখ্যাত কলকাতা শহর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিলেন কলকাতা। কলকাতায় ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণকাল ১৬৯৬ হতে ১৭০২ খ্রিস্টাব্দ নির্মিত হয়। মুঘল সম্রাট ফখরু খসিয়ার ১৭১৭ সালে এক ফরমান জারি করেন। এতে তিনি মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে সমগ্র মুঘল সাম্রাজ্যে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করেন। ফরাসিদের আগমন। ইউরোপীয় বণিক সম্প্রদায়ের মধ্যে ফরাসিগণ সর্বশেষ উপমহাদেশে আগমন করেন। ১৬৬৪ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট চতুর্দশ লুই এর অর্থ সচিব কলবার্টের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ফরাসিগণ বাণিজ্যিক উদ্দেশ্যেই ভারতীয় উপমহাদেশে আগমন করেন এবং কালক্রমে তারা সুরাট, মছলিপট্টম, পন্ডিচেরি, চন্দননগর অর্থাৎ পশ্চিমবঙ্গ, বালেশ্বর, কাশিমবাজার, মাহে এবং কালিকটে শক্তিশালী বাণিজ্য কুঠি স্থাপন করেন। প্রায় ১০০ বছর এদেশে বাণিজ্য করার পর তারা বেশ শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু ১৭৬০ খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুটের নিকট ফরাসি সেনাপতি কাউন্ট ললির পরাজয়ের সাথে সাথে উপমহাদেশে ফরাসি প্রভাব ও প্রতিপত্তি ধূলিসাৎ হয়ে যায়। এরপর উপমহাদেশে ফরাসি বাণিজ্য কুঠিগুলো পর্যায়ক্রমে ইংরেজদের দখলে চলে যায়। উপমহাদেশে ইংরেজ শাসন। এলাহাবাদ চুক্তি। বক্সারের যুদ্ধে জয়লাভের পর ক্লাইভ ইচ্ছে করলে দিল্লি অধিকার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে দিল্লির সম্রাট শাহ আলমের সাথে ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের নিকট হতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বাংলার নেজামত ক্ষমতা নবাবের হাতে এবং রাজস্ব ও দেশ রক্ষার দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ন্যস্ত হয়। এভাবে ক্লাইভ বাংলায় যে শাসন প্রণালী প্রবর্তন করেন তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। রবার্ট ক্লাইভের জন্ম ১৭২৫ খ্রিস্টাব্দ, মৃত্যু ১৭৭৪ খ্রিস্টাব্দ, আত্মহত্যা। ৭৬ মন্বন্তর। রবার্ট ক্লাইভের দ্বৈত শাসন নীতি এবং ইংরেজ কর্মচারীদের অত্যাচার, উৎপীড়ন ও শোষণের ফলে বাংলার জনসাধারণের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ে। এছাড়া ১৭৭০ খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হয়ে গেলে বাংলায় প্রচণ্ড খাদ্যাভাব দেখা যায়। সমগ্র দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ নামে আসে। এ দুর্ভিক্ষে প্রায় ১ কোটি লোক মৃত্যুবরণ করে। বাংলায় ১১৭৬ সালের ইংরেজি ১৭৭০ সালে এই দুর্ভিক্ষ ইতিহাসে ৭৬ মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ নামে পরিচিত। ৭৬ মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন কাটিয়ার। নিয়ামক আইন ১৭৭৩ খ্রিস্টাব্দ। দ্বিতীয় শাসন ব্যবস্থায় ইংরেজ কোম্পানির অবহেলা, নির্যাতন ও নিপীড়নের কাহিনী ব্রিটিশ পত্রপত্রিকায় প্রকাশিত হলে সুদূর ইংল্যান্ড দ্বৈত শাসনের বিরুদ্ধে তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। এজন্য ব্রিটিশ পার্লামেন্টের সুপারিশক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণের জন্য ১৭৭৩ খ্রিস্টাব্দে নিয়ামক আইন পাস হয়। এ আইনের ফলে কোম্পানির গভর্নর পদে গভর্নর জেনারেল পদে উন্নতি করা হয়। পিট এর ভারত আইন ১৭৮৪ খ্রিস্টাব্দ। রেগুলেটিং আইনের দোষ ত্রুটি সংশোধন করে কোম্পানির উপর ব্রিটিশ সরকারের কর্তৃত্ব সুদৃঢ় ও সুস্পষ্ট করার জন্য ১৭৮৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ভারত শাসনের জন্য একটি আইন প্রণয়ন করেন। ১৮৫৮ সাল পর্যন্ত পিটের ভারত শাসন আইন কার্যকর ছিল। বেঙ্গল অ্যাটলাস। বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির লাভের পর রবার্ট ক্লাইভ ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেলকে সমগ্র বাংলার ম্যাপ প্রস্তুত করার নির্দেশ দেন।
রেনেল বাংলার বিস্তৃতি অঞ্চলের জরিপ করেন এবং 1779 খ্রিস্টাব্দে প্রকাশ করেন সুবিখ্যাত বেঙ্গল অ্যাটলাস বা বঙ্গদেশের মানচিত্র। ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি এর গভর্নর জেনারেল। সময়কাল 1773 হতে 1873 খ্রিস্টাব্দ। ওয়ারেন হেস্টিংস 1773 হতে 1785 খ্রিস্টাব্দ। ওয়ারেন হেস্টিংস উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। রাজকোষের শূন্যতা পূরণের উদ্দেশ্যে হেস্টিংস ভূমি রাজস্ব ব্যবস্থা 5 বছরের জন্য ইজারা দেওয়ার নিয়ম প্রবর্তন করেন। এটি পাঠশালা বন্দোবস্ত নামে পরিচিত ছিল। তিনি লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন। লর্ড কর্নওয়ালিস। সময়কাল 1786 হতে 93 খ্রিস্টাব্দ। লর্ড কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের জন্য বিধিবিধান চালু করেন যা পরবর্তীকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে প্রচলিত হয়। কর্নওয়ালিসের অপর নির্দেশ ছিল ভূমি ব্যবস্থায় চিরস্থায়ী আইন প্রবর্তন করার। সে লক্ষ্যে তিনি 1789 সালে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন। 10 সালা বন্দোবস্তকালে জমিদারদের উপর যে রাজস্ব ধার্য হয়েছিল 1793 সালে 22 মার্চ কর্নওয়ালিস তা চিরস্থায়ী বলে ঘোষণা দেন। ইতিহাসে এ ঘটনা চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্ট বা স্থায়ী ভূমি ব্যবস্থা নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত আইন সমষ্টির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজস্ব বিক্রয় আইন 1793, যা সাধারণভাবে সূর্যাস্ত আইন নামে পরিচিত। সূর্যাস্ত আইনে জমির রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে পরিশোধ না করতে পারলে জমি নিলাম করে রাজস্ব আদায় করা হতো। এ আইন অনেক জমিদার জমি হারিয়ে সর্বশান্ত হয়। লর্ড ওয়েলসলি। সময়কাল 1798 হতে 1805 খ্রিস্টাব্দ। লর্ড ওয়েলসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করে তাঞ্জোর, সুরাট, কর্নাট ও অযোধ্যার স্বাধীনতা হরণ করেন। টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসনকর্তা। তাকে মহীশূরের বাঘ বলা হতো। তিনি দ্বিতীয় মহীশূর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ব্রিটিশ সেনাপতি ব্রেথওয়েটকে পরাজিত করে বিপুল সম্মান ও খ্যাতি অর্জন করেন। লর্ড ওয়েলসলি টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণের আমন্ত্রণ জানান। টিপু এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে ওয়েলসলি টিপুর বিরুদ্ধে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ মহীশূর যুদ্ধ ঘোষণা করেন। টিপুর বিরুদ্ধে এই যুদ্ধ নেতৃত্ব দেন লর্ড ওয়েলসলির ভ্রাতা আর্থার ওয়েলসলি। টিপু বীরের ন্যায় যুদ্ধ করে শহীদ হন। ভারতের গভর্নর জেনারেল 1833 হতে 1858 খ্রিস্টাব্দ। লর্ড উইলিয়াম বেন্টিং। সময়কাল 1828 থেকে 35 খ্রিস্টাব্দ। লর্ড উইলিয়াম বেন্টিং রাজ্য বিস্তার অপেক্ষা সমাজ সংস্কার কাজের জন্য সমৃদ্ধি লাভ করেন। লর্ড বেন্টিং 1829 সালের 4 ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। এই ব্যাপারে বেন্টিং রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতা লাভ করেন। লর্ড ডালহৌসি। সময়কাল 1848 হতে 1856 খ্রিস্টাব্দ। উপমহাদেশে ইংরেজ শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন লর্ড ডালহৌসি। তিনি সত্য বিলোপ নীতির প্রয়োগ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটান। লর্ড ডালহৌসি সত্য বিলোপী নীতি ব্যাপক প্রয়োগ করলেও তিনি কিন্তু এর উদ্ভাবক ছিলেন না। এই নীতি পূর্বেই প্রণীত হয়েছিল। তিনি এই নীতি প্রয়োগ করে সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 1850 সালে লর্ড ডালহৌসি ভারতের কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সর্বপ্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেন। 1853 সালে তিনি উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন। তিনি ডাকটিকিটের মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানে চিঠিপত্র আদান-প্রদানের ব্যবস্থা করেন। লর্ড ডালহৌসি 1856 সালের 26 জুলাই বিধবা বিবাহ আইন অর্থাৎ
দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট 1856 প্রণয়ন করে হিন্দু বিধবাদের পুনঃবিবাহ প্রথা চালু করেন। বিধবা বিবাহ প্রচলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে যথেষ্ট সাহায্য করেন। লর্ড ক্যানিং 1856 হতে 62 খ্রিস্টাব্দ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়। সময়কাল 1858 হতে 1947 খ্রিস্টাব্দ। লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের পর 1858 সালের 2 আগস্ট ব্রিটিশ সরকার ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হস্তে অর্পণ করেন। ইংল্যান্ডের মহারানীর প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা বড়লাট উপাধি দেওয়া হয়। ভারত শাসনের জন্য মহারানীর পক্ষ থেকে লর্ড ক্যানিং অর্থাৎ দ্য ভাইকাউন্ট ক্যানিং প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত হন। এর ফলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন 1757 হতে 1858 সাল এর অবসান ঘটে। 1861 সালে লর্ড ক্যানিং পাক ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন এবং উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন। 1861 সালে তিনি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন। লর্ড মেয়ো সময়কাল 1869 হতে 72 খ্রিস্টাব্দ। 1872 সালে লর্ড মেয়র শাসনামলে ভারতবর্ষে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। লর্ড লিটন সময়কাল 1876 হতে 1880 খ্রিস্টাব্দ। লর্ড লিটন একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন। তিনি 1878 সালে অস্ত্র আইন অর্থাৎ দ্য আর্মস অ্যাক্ট পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন। তিনি 1878 সালে সংবাদপত্র আইন অর্থাৎ ভার্নাকিউলার প্রেস অ্যাক্ট পাশ করে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। লর্ড রিপন সময়কাল 1880 হতে 84 খ্রিস্টাব্দ। লর্ড রিপন সংবাদপত্র আইন রহিত করে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। লর্ড রিপন ইলবার্ট বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করেন। কিন্তু ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। তিনি বেঙ্গল মিউনিসিপ্যাল আইন অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1864 এ আইন করে ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। লর্ড রিপন শ্রমিক কল্যাণের জন্য 1881 সালে ফ্যাক্টরি আইন পাশ করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এই আইনের দ্বারা শিল্প শ্রমিকদের দিনে 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করা হয়। 1882 সালে উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন। লর্ড কার্জন সময়কাল 1899 হতে 1905 খ্রিস্টাব্দ। বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ গঠিত ছিল। তৎকালীন ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল এটি। ফলে প্রদেশটির প্রশাসন কার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করার প্রয়োজন হয়ে পড়ে। 1905 সালে 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন এক ঘোষণায় বাংলা প্রদেশকে 2 ভাগে ভাগ করেন। এ ঘটনা বঙ্গভঙ্গ বা বঙ্গবিভাগ নামে পরিচিত। বঙ্গভঙ্গ অনুযায়ী বাংলাদেশে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এ নবগঠিত প্রদেশের রাজধানী ছিল ঢাকা। অন্যদিকে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী ছিল কলকাতা। পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। লর্ড কার্জন কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার ইম্পেরিয়াল লাইব্রেরি, যা বর্তমানে ভারতের জাতীয় গ্রন্থাগার, প্রতিষ্ঠা করেন। বাংলা এ পর্যন্ত 2 বার বিভক্ত হয়, যথা 1905 সালে বঙ্গভঙ্গের ফলে আর 1947 সালে ভারত বিভাগের ফলে। লর্ড মিন্টো 1905 হতে 10 খ্রিস্টাব্দ। লর্ড মিন্টো মরলি মিন্টো সংস্কার আইন
1909 প্রবর্তনের মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। লর্ড হার্ডিঞ্জ সময়কাল 1910 হতে 1916 খ্রিস্টাব্দ। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধাভোগী বর্ণ হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে রাখি বন্ধন অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়। বাঙালি ঐক্যের আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথ বাংলার মাটি, বাংলার জল গানটি রচনা করেন। হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের মুখে 1911 সালের 12 ডিসেম্বর ইংল্যান্ডের সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আহত দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রোধের ঘোষণা দেওয়া হয়। বঙ্গভঙ্গ রোধের সুপারিশ করেন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। একই সাথে মুসলমানদের খুশি করার জন্য ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। বঙ্গভঙ্গ রোধের পর পূর্ব ও পশ্চিম বাংলাকে একত্রিত করে কলকাতাকে রাজধানী করে বেঙ্গল প্রদেশ সৃষ্টি করা হয়। লর্ড চেমসফোর্ড সময়কাল 1916 হতে 21 খ্রিস্টাব্দ। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 ভারত শাসন আইন নামেও পরিচিত। এ আইন অনুযায়ী কেন্দ্রে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল বড়লাটের হাতে। প্রাদেশিক দ্বৈতশাসন নীতি কার্যকর ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল গভর্নরের হাতে। ফলে জনগণের স্বায়ত্তশাসনের দাবি অপূর্ণই থেকে যায়। লর্ড মাউন্টব্যাটেন 1947 খ্রিস্টাব্দ। 1947 সালের 3 জন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় অর্থাৎ বড়লাট মাউন্টব্যাটেন ভারতবর্ষকে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে 2টি সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত করার সরকারি পরিকল্পনা ঘোষণা করেন এবং স্যার সিরিল জন রেডক্লিফকে 2টি সীমানা নির্ধারণকারী কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন। কমিশন 2টি হল বেঙ্গল বাউন্ডারি কমিশন এবং পাঞ্জাব বাউন্ডারি কমিশন। 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন 1947 প্রণীত হয়। এ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। রেডক্লিফ ভারত বিভাগ নতুন 2টি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মানচিত্রে এবং আন্তর্জাতিক সীমা নির্দেশ করে তার রিপোর্ট পেশ করেন। মাউন্টব্যাটেন 1947 সালের 14 আগস্ট করাচিতে পাকিস্তান গণপরিষদের হাতে এবং 15 আগস্ট ভারতীয় গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। জন্ম নেয় ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামক 2টি রাষ্ট্র। রেডক্লিফের নেতৃত্বাধীন কমিশন সীমানা চিহ্নিতকরণের কাজ সমাপ্ত করে 1947 সালের 17 আগস্ট। তার নামানুসারে ভারত পাকিস্তানের সীমান্ত রেখার নামকরণ করা হয় রেডক্লিফ লাইন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন। ভারতে পাশ্চাত্য শিক্ষা। ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার জন্য দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়। 1780 সালে অক্টোবরের অর্থাৎ মতান্তরে 1781 খ্রিস্টাব্দ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা, পরবর্তীকালে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর ধারাবাহিকতায় কলকাতায় 1817 সালে হিন্দু কলেজ, 1824 সালে সংস্কৃত কলেজে স্থাপিত হয়। লর্ড ব্যান্টিং উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন। ইতিমধ্যে এদেশে ইংরেজি শিক্ষার সম্প্রসারণের পক্ষে লর্ড ম্যাকলে নামের এক ইংরেজ একটি শিক্ষানীতির প্রস্তাব করেন। ব্যান্টিং 1835 সালে এ প্রস্তাব গ্রহণ করে নেন। লর্ড ব্যান্টিংয়ের প্রচেষ্টায় 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ এবং বোম্বাই এনফিন্সটন ইনস্টিটিউশন স্থাপিত হয়। এ সময় হতে ইংরেজি হয় উচ্চশিক্ষার মাধ্যম। 1837 সালে অফিস আদালতে ফার্সির বদলে ইংরেজি চালু হয়।
1845 সালে সরকারি চাকুরিতে ইংরেজি শিক্ষিতদের অগ্রাধিকার নেওয়ার নীতি প্রবর্তিত হয়। সরকারি উদ্যোগে বিভিন্ন অঞ্চলে ইংরেজি বিদ্যালয়, চিকিৎসা বিদ্যালয় এবং আইন বিদ্যালয় প্রতিষ্ঠিত হতে থাকে। শুধু কলকাতা নয়, কলকাতার বাহিরেও এ জোয়ার ছড়িয়ে পড়ে। আর তাই 1836 সালে হুগলি কলেজে, 1841 সালে ঢাকা কলেজে, 1845 সালে কৃষ্ণনগর এবং 1853 সালে বহরমপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। 1854 সালে চার্লস উড এদেশে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত একটি সুবিন্যস্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করেন। একে বলা হয় উডস এডুকেশন ডেসপ্যাচ। এই নীতি অনুসারে প্রতিটি জেলায় একটি করে সরকারি জেলা স্কুল প্রতিষ্ঠিত হয়। নির্দেশপত্র অনুসারে লর্ড ডালহৌসি শিক্ষা বিভাগ সৃষ্টি করেন। উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে 1857 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। নারী শিক্ষার প্রসারের জন্য 1849 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় বেথুন স্কুল। 1873 সালে ঢাকার ফরাশগঞ্জে ব্রাহ্ম মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 1878 সালে বিদ্যালয়টি অন্য একটি বালিকা বিদ্যালয়ের সাথে একীভূত হয়ে ঢাকা ফিমেল স্কুলে রূপান্তরিত হয়। সেই বছর বিদ্যালয়টি সরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয় এবং নতুন নামকরণ করা হয় ইডেন গার্লস স্কুল। এটি ছিল পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয়। আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটতে থাকে। বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কার। পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ফলে বাংলার সমাজ ব্যবস্থায় সংস্কার সাধিত হয়। এই সংস্কার আন্দোলনে কয়েকজন চিন্তাশীল ব্যক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এদের মধ্যে হাজী মোহাম্মদ মুহসিন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নওয়াব আব্দুল লতিফ, মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ, সৈয়দ আমির আলী অত্যন্ত বিখ্যাত। হাজী মোহাম্মদ মুহসিন সময়কাল 1732 থেকে 1812 খ্রিস্টাব্দ। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতৃ সম্পত্তি ও পরলোকগত বোন মুন্নুজানের সম্পত্তির অধিকারী হয়ে তিনি বিশাল সম্পত্তির অধিকারী হন। গরিব মেধাবী ছাত্রদের জন্য তিনি মুহসিন তহবিল গঠন করেন। দানশীলতার জন্য তিনি দানবীর বা বাংলার হাতেম তাই নামে পরিচিত। নওয়াব আব্দুল লতিফ সময়কাল 1828 হতে 1893 খ্রিস্টাব্দ। নওয়াব আব্দুল লতিফ এর প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় 1854 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে তিনি বাংলার আইন পরিষদের সদস্য হন। বাংলার মুসলমানদের মধ্যে তিনি প্রথম এ সম্মান লাভ করেন। 1863 সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ অর্থাৎ মোহামেডান লিটারি সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠান মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণে আগ্রহী করে তোলে। মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ সময়কাল 1861 হতে 1907। মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ কবি, ধর্মপ্রচারক ও সমাজ সংস্কারক। 1861 সালের 26 ডিসেম্বর যশোর জেলার কালীগঞ্জ উপজেলার ঘপ গ্রামে মাতুলালয় তিনি জন্মগ্রহণ করেন। ইসলামী শিক্ষা বিস্তারের জন্য তিনি যশোরের মনোহরপুর গ্রামে মাদ্রাসায়ে কারামাতিয়া এবং ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইসলাম ধর্মোত্তেজিকা সভা 1889 সালে স্থাপন করেন। ধর্ম ও সমাজ সংক্রান্ত তার প্রধান গ্রন্থগুলো হল খ্রিস্টীয় ধর্ম অসারতা, বিধবা গঞ্জনা ও বিষাদ ভাণ্ডার, মেহেরুল্লাহ ইসলাম, হিন্দু ধর্ম রহস্য ও দেবলীলা, মুসলিম ও খ্রিস্টান তর্কযুদ্ধ। সৈয়দ আমির আলী সময়কাল 1849 হতে 1928 খ্রিস্টাব্দ।
সৈয়দ আমির আলী মুসলমানদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য 1877 সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত সমিতি ছিল মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। তিনি 1909 সালে লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্যপদ লাভ করেন। তিনি ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম এ সম্মানের অধিকারী হন। তিনি সুপণ্ডিত ও শক্তিশালী লেখক ছিলেন। তার দ্য স্পিরিট অফ ইসলাম এবং এ শর্ট স্টোরি অফ সারাসেন্স অত্যন্ত উন্নত মানের বই। ফকির সন্ন্যাসী আন্দোলন, মুভমেন্ট অফ ফকিরস অ্যান্ড সন্ন্যাসিস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে বিদ্রোহ হয়েছিল তা ইতিহাসে ফকির বিদ্রোহ নামে পরিচিত। ফকিররা 1760 সাল থেকে 1800 সাল পর্যন্ত উত্তর ও পশ্চিমবঙ্গ এবং বিহারের বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন। ফকিরদের সাথে সন্ন্যাসীরাও ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে ফকির সন্ন্যাসীদের সমর্থন কামনা করেন। ফকির সন্ন্যাসীগণ মীর কাসিমের পক্ষে যুদ্ধ করেছিলেন। বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হলেও ফকির সন্ন্যাসীগণ তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকেন। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ, মুসা শাহ, চেরাগ আলী, ভবানী পাঠক, নূর আল-দিন, পীতাম্বর প্রমুখ। মজনু শাহের নেতৃত্বে ফকিরগণ রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঢাকায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন। মজনু শাহের মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফকির আন্দোলন স্মিত হয়ে পড়ে। চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ অর্থাৎ চাকমা রেবেলিয়ন সময়কাল 1776 হতে 1789 খ্রিস্টাব্দ। 1760 সালে চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1761 সন থেকে নতুন কোম্পানি সরকার বারবার রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে থাকে। 1772 হতে 73 সাল থেকে চাকমা রাজা জোয়ান বক্সকে মুদ্রায় রাজস্ব দিতে বাধ্য করা হয় এবং পার্বত্য চট্টগ্রামে মুদ্রা অর্থনীতি প্রচলনের ব্যবস্থা করা হয়। এতে পার্বত্য জীবনে অস্থিরতা দেখা দেয়। 1776 সালে রাজস্বের হার আরও বৃদ্ধি করা হলে প্রধান নায়ের রানু খান রাজা জোয়ান বক্সের সম্মতিক্রমে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। রানু খানকে দমন করতে কোম্পানি বারবার সৈন্য প্রেরণ করে, কিন্তু প্রত্যেকবার কোম্পানিকে ব্যর্থ করে ফিরে আসতে হয়। এভাবে যুদ্ধ চলে প্রায় 10 বছর। অবশেষে কোম্পানি ক্লান্ত হয়ে 1789 সালে চাকমা রাজার সাথে সন্ধি স্থাপন করেন। তিতুমীরের আন্দোলন, দ্য মুভমেন্ট অফ তিতুমীর। তিতুমীর 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিতুমীরের প্রকৃত নাম মীর নিসার আলী। ওয়াহাবি আন্দোলনের সূত্র ধরে তিতুমীর প্রথম বারাসতে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি 24 পরগনার কিছু অংশ, নদিয়া ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। তাকে দমন করতে প্রেরিত ইংরেজ বাহিনী তিতুমীরের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এই বিদ্রোহ বারাসতের বিদ্রোহ নামে পরিচিত। বারাসতের বিদ্রোহের পর তিতুমীর ইংরেজদের সাথে যুদ্ধ অনিবার্য বুঝতে পেরে নারিকেলবাড়িয়ায় 1831 সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন। কোম্পানি সরকার ইংরেজ লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে এক বিরাট বাহিনী প্রেরণ করে। 1831 সালের 19 নভেম্বর ভীষণ যুদ্ধ হয়। ইংরেজ কামান ও গোলাগুলিতে বাঁশের কেল্লা চূর্ণ বিচূর্ণ হয়। তিতুমীর ও তার 40 সহচর শহীদ হন। তিতুমীর প্রথম বাঙালি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন। ফরওয়াজে আন্দোলন, দ্য মুভমেন্ট অফ ফরওয়াজিস।
বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিম সমাজে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম দুর্দশা নেমে আসে। মুসলমান সমাজের এই সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধঃপতন দেখে যিনি এর সংস্কারের জন্য এগিয়ে আসেন তিনি হলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ 1781 খ্রিস্টাব্দে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ইসলামের ফরজ পালনের জন্য তিনি জোর প্রচার চালান। এ ফরজ থেকে এই আন্দোলনের নাম ফরায়েজি হয়েছে। ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলা। হাজী শরীয়তুল্লাহ মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেন তার সুযোগ্য পুত্র মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া। দুদু মিয়ার নেতৃত্বে ফরায়েজি আন্দোলন সংস্কার আন্দোলনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক রূপ লাভ করে। ফরায়েজি আন্দোলন ধর্মীয় সংস্কারের জন্য সূচিত হলেও পরবর্তীতে তা কৃষকদের আন্দোলন রূপ লাভ করে। ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের জমিদার ও নীলকরদের অত্যাচার থেকে রক্ষা করা ছিল এই আন্দোলনের লক্ষ্য। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। খাজনা আদায়ের জন্য জমিদারদের অত্যাচার রোধকল্পে দুদু মিয়া আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এই উক্তি করেন। সাঁওতাল বিদ্রোহ। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু অঞ্চলে বসতি আছে সাঁওতাল জাতির। এ অঞ্চলকে একসময় সাঁওতাল পরগনা বলা হতো। ইংরেজ আমলে এ অঞ্চলে জমিদার ও মহাজনদের অত্যাচার বেড়ে গেলে তারা প্রতিবাদী হয়ে ওঠে। 1855 সালের 30 জুন সিধু ও কানুর ডাকে ভগনাডিহি গ্রামে সাঁওতালরা সমাবেশ করে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার শপথ নেয়। ওই দিনই তারা শোষক শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এজন্য প্রতি বছর 30 জুন সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবে পালিত হয়। অচিরেই বিদ্রোহীদের মুখোমুখি হতে হয় ইংরেজ সৈন্য ও সরকারের। ইংরেজ সেনাপতি মেজর বারোজের নেতৃত্বে বিরাট বাহিনী আক্রমণ করে সাঁওতাল বাহিনীকে। সিধু ও কানুর নেতৃত্বে সেদিন ইংরেজ বাহিনীকে পরাজিত করে সাঁওতালরা বিজয়ী হয়েছিল। বিজয়ের দিনটি ছিল 1855 সালের 16 জুলাই। পরাজিত ইংরেজ ভীত হয়ে বড়লাট লর্ড ডালহৌসির নির্দেশে আরও বড় সৈন্যবহর নিয়ে বিদ্রোহ দমাতে আসে। কিন্তু সাঁওতালদের প্রতিরোধের কারণে ইংরেজ বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। বারবার এভাবে পরাস্ত হয়ে ইংরেজ বাহিনী সাঁওতাল বিদ্রোহের গ্রামগুলোতে হামলা চালায়। শিশু ও মহিলাদের নির্বিচারে হত্যা করে। 1856 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নেতৃস্থানীয় সাঁওতালদের অধিকাংশ ধরা পড়ে এবং লোক দেখানো বিচার করে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভল্ট। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে বস্ত্রশিল্পের অভূতপূর্ব উন্নতি সাধিত হয় এবং কাপড়ে রং করার জন্য নীলের চাহিদা বেড়ে যায়। এ ব্যবসা ছিল অত্যন্ত লাভজনক। ফলে ইংরেজরা এদেশে নীল চাষ শুরু করে। কিন্তু নীলকররা এদেশের চাষিদের বিভিন্নভাবে ঠকাতো। এতে প্রতিবাদ করলে বা নীল চাষে সম্মত না হলে চাষি ও তার পরিবারের উপর চলত অমানুষিক অত্যাচার। নীল চাষিরা তাই প্রথমে সংঘবদ্ধভাবে নীল চাষে অসম্মতি জানায়। নীল প্রতিরোধ আন্দোলনের প্রথম প্রবাদ পুরুষ সর্দার বিশ্বনাথ। সেকালে আমাদের জাতীয় চেতনার অভাবে দুর্ভাগ্যক্রমে বিষে ডাকাত নামে পরিচিত হয়েছিলেন তিনি। 1808 সালে ইংরেজদের হাতে ধরা পড়ে প্রাণদণ্ডে দণ্ডিত হন। 1859 খ্রিস্টাব্দে যশোর ও নদিয়ায় তৎকালীন কুষ্টিয়া জেলার একটি মহকুমা এ আন্দোলনের সূচনা হয়। দ্রুতই এ আন্দোলন ফরিদপুর, পাবনা, রাজশাহী, মালদহ, বারাসত প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের মুখে ইংরেজ সরকার 1861 সালে নীল উৎপাদন ব্যবস্থা ও এর অর্থনৈতিক তদন্ত করার জন্য নীল কমিশন গঠন করে। কমিশন সরজমিনে নীল চাষিদের অভিযোগের সত্যতা পায়।
ফলে সরকার একটি আইন দ্বারা ঘোষণা করেন যে নীলকররা বলপূর্বক চাষিদের নীল চাষে বাধ্য করতে পারবে না এবং সেটা করলে আইনগত দণ্ডনীয় হবে। এই আইন পাশের ফলে 1862 সালে নীল বিদ্রোহের অবসান হয়। নীল আন্দোলনের তীব্রতা ও নীল কমিশনের রিপোর্ট, সেই সঙ্গে রাসায়নিকভাবে প্রস্তুত নীল বাজারে আসার প্রভাবে বাংলায় নীল চাষ ধীরে ধীরে ফুরিয়ে যায়। রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন। 1857 সালের মহা অভ্যুত্থান, গ্রেট রেবেলিয়ন অফ 1857 এডি। 1853 সালে এনফিল্ড নামক এক প্রকার বন্দুকের ব্যবহার শুরু হয়। এ বন্দুকের কার্তুজ দাঁত দিয়ে কেটে বন্দুকে ব্যবহার করতে হতো। গুজব রটে যে এ কার্তুজ শূকরের ও গরুর চর্বি দিয়ে তৈরি। হিন্দু ও মুসলমান সিপাহীদের মনে বদ্ধমূল ধারণা হয়েছিল যে তাদের ধর্ম বিনষ্ট করে দেওয়ার জন্য ইংরেজ সরকার এ কার্তুজ প্রচলন করে। এ কারণে সিপাহী বিদ্রোহ শুরু হয়। 1857 সালের 29 মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে কার্তুজ ব্যবহারে অস্বীকৃতি জানান এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করেন। 8 এপ্রিল মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। 10 মে মিরাটের সৈন্যরা প্রথম বিদ্রোহ শুরু করে। ক্রমে বিদ্রোহ বহরমপুর, লখনৌ, ঝাঁসি, বেরেলি, অযোধ্যা, রোহিলাখন্ডু, কানপুরে ছড়িয়ে পড়ে। সিপাহীদের এই বিদ্রোহে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের শাসকের যোগ দেয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, মহারাষ্ট্রের তাতিয়া টোপি, এরকমই কয়েকজন। বিদ্রোহীরা দিল্লি অধিকার করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে। 1857 সালের বিপ্লবকে সিপাহী বিদ্রোহ, আবার কেউ কেউ একে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেন। এটি ছিল ইংরেজদের বিরুদ্ধে সারা ভারতের স্বাধীনতার জন্য প্রথম বিদ্রোহ। শেষ পর্যন্ত এ সংগ্রাম ব্যর্থ হয়। 4 মাস অবরোধের পর ব্রিটিশগণ দিল্লি দখল করে নেয়। বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার সদরঘাটের লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে। 18 শতকের শেষের দিকে এখানে আর্মেনীয়দের একটি বিলিয়ার্ড ক্লাব ছিল, যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানেই এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার। সেই থেকে এই স্থানের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসকেরা প্রহসনমূলক বিচারে ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে। জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে রাখা হয় এ ময়দানের বিভিন্ন গাছের ডালে। 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দানকারী মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নাম অনুসারে পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। আলীগড় আন্দোলন। 1857 সালে স্বাধীনতা সংগ্রামের জন্য ব্রিটিশ সরকার মুসলমানদের দায়ী করে। মুসলমানগণ ইংরেজদের অত্যাচারের শিকার হয়। অন্যদিকে ইংরেজি শিক্ষা গ্রহণ না করায় তারা সকল বিষয়ে হিন্দুদের চেয়ে পিছিয়ে পড়ে। এই পিছিয়ে পড়া মুসলমানদের বাঁচার পথ দেখান স্যার সৈয়দ আহমেদ খান। 1875 সালে উত্তরপ্রদেশের আলীগড়ে তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন। পরে 1920 খ্রিস্টাব্দে এ কলেজেই আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণ করার উপদেশ দেন। তিনি তাদের পরামর্শ দেন ইংরেজদের সাথে সহযোগিতা করতে। উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানগণ আলীগড়ে পড়াশোনা করার জন্য আসেন। পড়াশোনা শেষে মুসলমানগণ সরকারি চাকরিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হন। মুসলমান কৃষ্টি ও সভ্যতার ধারক হিসেবে তারা সমাজে প্রতিষ্ঠা পান। আলীগড় কলেজকে কেন্দ্র করে যে স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারার সৃষ্টি হয়,
উপমহাদেশের ইতিহাসে তাই আলিগড় আন্দোলন নামে পরিচিত। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। 1885 সালে ভারতের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ন অ্যালান অক্টাভিয়ান হিউম। এ উদ্যোগকে স্বাগত জানান সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং 1883 সালে ন্যাশনাল কনফারেন্স গঠন করেছিলেন। ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বাইতে অনুষ্ঠেয় ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্বোধনী সম্মেলনের প্রথম সভাপতি মনোনীত করা হয়। দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তি এই সংগঠনে যোগ দেন। দাদাভাই নওরোজি ছিলেন একজন প্রথম সারির ভারতীয় রাজনীতিবিদ। 1892 সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে মধ্য ফিন্সবেরি এলাকা থেকে নির্বাচিত হন। এশীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ আগা খান ও নওয়াব ভিকারুল মুলুক। স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তাকে সাধারণভাবে স্বদেশী আন্দোলন বলে। কবি মুকুন্দ দাস বাংলার গ্রামে গ্রামে ঘুরে পরনা রেশমি চুড়ি বঙ্গনারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন। প্রথম পর্যায়ে সভা সমিতিতে বক্তৃতা দান এবং প্রস্তাব গ্রহণের মাধ্যমে প্রতিবাদ জ্ঞাপন। দ্বিতীয় পর্যায়ে আত্মশক্তি গঠন ও জাতীয় শিক্ষা আন্দোলন তৃতীয় পর্যায়ে বয়কট বা বিলাতি পণ্য বর্জন এবং স্বদেশী পণ্যের উৎপাদন ও ব্যবহার। বয়কট নীতি সফল করতে কৃষ্ণকুমার মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন কাব্য বিশারদ এবং মতিলাল ঘোষ তাদের লেখনী দ্বারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। চতুর্থ পর্যায়ে বৈপ্লবিক বা সশস্ত্র আন্দোলন। বাংলায় সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন। 1906 সাল থেকে পরিচালিত এ বৈপ্লবিক আন্দোলনকে ব্রিটিশ সরকার সন্ত্রাসবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করে। ঢাকার অনুশীলন সমিতি এবং কলকাতার যুগান্তর পার্টি ছিল বৈপ্লবিক আন্দোলনের দুই প্রধান শক্তিশালী সংগঠন। ঢাকায় অনুশীলন সমিতির নেতা ছিলেন পুলিন বিহারী দাস। এর যুগান্তর পার্টির নেতা ছিলেন রবীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ প্রমুখ। বিপ্লবীরা 1908 সালে বাংলার গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার এবং পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলারকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর বিপ্লবীদের লক্ষ্য ছিল প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি বিহারের মুজাফফরপুরে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন, কিন্তু কিংসফোর্ড গাড়িতে ছিলেন না, ছিলেন মিসেস ও মিস কেনেডি। এ বোমায় উভয়ই নিহত হন। ক্ষুদিরাম ধরা পড়েন এবং তার ফাঁসি হয়। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। বঙ্গভঙ্গ রোধের পরেও বিপ্লবী আন্দোলন চলতে থাকে। বাংলার সশস্ত্র আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা। চট্টগ্রামের এই যুব বিদ্রোহের মহানায়ক ছিলেন স্থানীয় ন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষক বিপ্লবী সূর্য সেন। বিপ্লবী সূর্য সেন তার দলের কর্মীদের নিকট এবং সাধারণ লোকের নিকট পরিচিত ছিলেন মাস্টারদা নামে। 1930 সালে 18 এপ্রিল তিনি তার দলবল নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। অস্ত্রাগার লুণ্ঠনের পর উল্লেখযোগ্য ঘটনা হল 1932 সালের সেপ্টেম্বরে প্রতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলীর
ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। ক্লাব আক্রমণ সফল করে প্রতিলতা তার বাহিনীকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে প্রতিলতাকে প্রথম আত্মোৎসর্গকারী নারী হিসেবে চিহ্নিত করা হয়। ব্রিটিশ সরকার সূর্য সেন সহ অধিকাংশ বিপ্লবীকে ধরতে সমর্থ হয়। 1934 সালের 12 জানুয়ারি চট্টগ্রামে সূর্য সেনের ফাঁসি হয়। খিলাফত আন্দোলন, দ্য খিলাফত মুভমেন্ট। ভারতীয় মুসলমানগণ তুরস্কের সুলতানকে খলিফা বলে মান্য করত এবং মুসলিম জাহানের ঐক্যের প্রতীক বলে মনে করত। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটিশ বিরোধী শিবিরে যোগ দেয়। এতে ভারতের মুসলমানরা পড়ে মহা ফাপড়ে। এদিকে তারা ছিল ব্রিটিশ সরকারের অনুগত প্রজা, অপরদিকে তুরস্কের সুলতান ছিল তাদের খলিফা। ব্রিটিশ সরকার মুসলমানদের আশ্বাস দেয় তুরস্কের প্রতি কোনো অবিচার করা হবে না। সরল বিশ্বাসে মুসলমানগণ ব্রিটিশ সরকারকে সমর্থন জোগায়। যুদ্ধে মিত্রপক্ষের জয়ের ফলে ব্রিটিশরা তুরস্কের ক্ষতি সাধন করে। তুরস্ককে ভেঙে চুরমার করে মুসলমানদের মনে প্রবল আঘাত হানে। তুর্কি সাম্রাজ্যের অখণ্ডতা ও খিলাফতের পবিত্রতা রক্ষার জন্য 1919 সালে মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, ডক্টর আনসারী, আবুল কালাম আজাদ, হাকিম আজমল খান প্রমুখ যে আন্দোলন শুরু করেন তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। মাওলানা আবুল কালাম আজাদ একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি ছিলেন হিন্দু-মুসলিম সম্প্রীতির প্রবক্তা ও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধী। তার রাজনৈতিক জীবন নিয়ে লেখা বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালের মার্চ মাসে রাওলাট আইন পাশ করে ভারত সরকার রাষ্ট্রবিরোধী কার্যকল্প বন্ধ করার জন্য প্রচুর ক্ষমতা হাতে নেয়। এই আইনের দ্বারা সংবাদপত্রের কণ্ঠরোধ এবং যে কোনো লোককে নির্বাসন এবং বিনা বিচারে কারাদণ্ড ও নির্বাসন দেওয়ার ব্যবস্থা করা হয়। পাঞ্জাবে কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে জনগণের শান্তিপূর্ণ শোভাযাত্রা ও প্রতিবাদ চলাকালে সরকার গুলি চালিয়ে কিছু লোককে হত্যা করে। এই প্রতিবাদে 1919 সালের 13 এপ্রিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগ উদ্যানে 10,000 মানুষ সমবেত হয়। জেনারেল ডায়ার সমবেত জনগণকে কোনরূপ হুঁশিয়ারি প্রদান না করে তার সেনাবাহিনীকে গুলিবর্ষণের নির্দেশ দেন। এতে বহু লোক হতাহত হয়। জালিয়ান ওয়ালাবাগ নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী প্রচারিত হলে সমস্ত ভারতে প্রতিবাদে ঝড় ওঠে। অসহযোগ আন্দোলন, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধী অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। 1920 সালের 22 জুন গান্ধী ভাইসরয়কে লেখা একটি চিঠিতে শরণাতীত কাল থেকে চলে আসা কুশাসনে আশ্রয় নেওয়া শাসককে সাহায্য প্রদান প্রত্যাখ্যান করার ব্যাপারে প্রজাবৃন্দের স্বীকৃতি অধিকারের কথা দৃঢ়রূপে ঘোষণা করেন। ওই চিঠিতে প্রদত্ত সতর্কীকরণের মেয়াদ শেষ হওয়ার পর 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে আন্দোলন চালু হয়। অসহযোগ অর্থ হল ভারতীয়গণ ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করা থেকে বিরত থাকবে, অফিস আদালতে কাজ করবে না, ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি বর্জন করবে ইত্যাদি। 1920 সালের 8 সেপ্টেম্বর কংগ্রেসের বিশেষ অধিবেশন সহযোগ এবং খিলাফত আন্দোলন যুগপৎভাবে পরিচালনার সিদ্ধান্ত হয়। 1922 সালে উত্তরপ্রদেশের চচিরা নামক একটি গ্রামে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। জনতা 25 জন পুলিশ ও একজন ইন্সপেক্টরকে হত্যা করে। আন্দোলন অহিংস থাকছে না বলে গান্ধীজি আন্দোলন স্থগিত ঘোষণা করেন। 1922 সালের 12 ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। অসহযোগ আন্দোলন সমাপ্তির পর খিলাফত আন্দোলনও দুর্বল হয়ে পড়ে। এ সময় মোস্তফা কামাল তুরস্কের ক্ষমতায় আসেন এবং খিলাফতের অবসান ঘটে। ফলে খিলাফত আন্দোলনেরও সমাপ্তি ঘটে। মোহনদাস করমচাঁদ গান্ধী। সময়কাল 1869 থেকে 1948 খ্রিস্টাব্দ। অন্য নাম মহাত্মা বাপুজি।
পরিচিত ভারতীয় জাতির জনক কিন্তু ভারতের কোনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি। রাজনীতি রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায়। 1921 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্বপ্রাপ্ত হন। লেখালেখি দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান অপিনিয়ন নামক পত্রিকার সম্পাদনা করতেন। তার আত্মজীবনীমূলক গ্রন্থ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। বাংলাদেশ ভ্রমণ 1946 সালে নোয়াখালী ভ্রমণ করেন। নোয়াখালীর সোনাইমুড়িতে গান্ধী স্মৃতি জাদুঘর স্থাপিত রয়েছে। মৃত্যু দিল্লিতে পথসভা চলাকালে হিন্দু মৌলবাদী নাথুরাম গডসে গুলি করে গান্ধীজিকে হত্যা করেন। সলঙ্গা আন্দোলন 1922 খ্রিস্টাব্দ। 1922 সালের 27 জানুয়ারি যুবনেতা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সলঙ্গা আন্দোলনের সূত্রপাত হয়। এই দিনে তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার সলঙ্গাহাটে অসহযোগ ও খেলাফত আন্দোলনের কর্মীরা বিলেতি পণ্য বিক্রয় বন্ধ করতে কাজ শুরু করলে তাদের রুখতে নেতৃত্ব দানকারী মাওলানা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। ফলে প্রতিবাদী জনতা তাদের প্রাণপ্রিয় নেতাকে ফিরে পাওয়ার জন্য আন্দোলন শুরু করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ব্রিটিশ পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করলে এক ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এ ঘটনা সলঙ্গা আন্দোলন বা সলঙ্গা বিদ্রোহ নামে পরিচিত। এই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে 27 জানুয়ারি সলঙ্গা দিবস পালিত হয়। স্বরাজ দল ও বেঙ্গল প্যাক্ট 1923 খ্রিস্টাব্দ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে কংগ্রেসের একাংশ 1922 সালে স্বরাজ পার্টি গঠন করে। 1923 সালের নির্বাচনে স্বরাজ দল কেন্দ্রীয় আইনসভায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। স্বরাজ দল বাংলার আইন পরিষদে দ্বৈত শাসন ব্যবস্থা অচল করার জন্য নির্বাচিত মুসলমান সদস্যদের সমর্থন লাভের চেষ্টা করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বঙ্গীয় কংগ্রেস কমিটি বাংলার মুসলমানদের সাথে 1923 সালে একটি সমঝোতায় পৌঁছান। এ সমঝোতা বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে পরিচিত। এটি ছিল বাংলার হিন্দু মুসলমানদের মিলনের জন্য একটি বলিষ্ঠ পদক্ষেপ। সাইমন কমিশন জন্ম মৃত্যু 1927 থেকে 1930 খ্রিস্টাব্দ। 1927 সালে তৎকালীন ব্রিটিশ সরকার ভারতে আরও রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার দেওয়ার সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশ্যে 8 সদস্যের একটি বিধিবদ্ধ পার্লামেন্টারি কমিশন গঠন করে। স্যার জন সাইমনকে এ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এ কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। 1930 সালে এই কমিশনের রিপোর্ট প্রকাশ করে। নেহেরু রিপোর্ট 1928 খ্রিস্টাব্দ। মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত কমিটি 1928 সালের আগস্ট মাসে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্ট নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্ট ভারতের জন্য স্বাধীনতার পরিবর্তে ব্রিটিশ রাজ্যের মর্যাদা প্রদান, সিন্ধু ও কর্ণাটক প্রদেশ সৃষ্টির প্রস্তাব এবং মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থা বাতিলের সুপারিশ করে। এতে মুসলিম নেতৃবৃন্দ বিক্ষুব্ধ এবং মর্মাহত হন। নেহেরু রিপোর্টের প্রতিবাদে 1929 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের দাবি সম্পর্কিত 14 দফা উত্থাপন করেন। আইন অমান্য আন্দোলন দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। গান্ধী ভারতে পূর্ণ স্বরাজ্য প্রতিষ্ঠার দাবিতে 1930 সালে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। ব্রিটিশ সরকার মারাত্মক নিপীড়নের মাধ্যমে আইন অমান্য আন্দোলন বন্ধ করার চেষ্টা করে। 1932 সালে গান্ধী সত্যাগ্রহ ও আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেন। ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দ। সাইমন কমিশন ও গোলটেবিল বৈঠকের আলোকে 1935 সালে ভারত শাসন আইন প্রবর্তন করা হয়। এই আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল ভারত শাসনে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি এবং প্রদেশগুলোর প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন। 1937 সালের প্রাদেশিক নির্বাচন। 1935 সালের ভারত শাসন আইন 1937 সালে কার্যকর হয়। অবিভক্ত বাংলায় 1937 সালে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস 52, মুসলিম লীগ 39, কৃষক প্রজা পার্টি 36টি আসন লাভ হয়। একে ফজলুল হকের প্রথম মন্ত্রিসভা। কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় একে ফজলুল হকের নেতৃত্বে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয়। অবিভক্ত বাংলার প্রধান মুখ্যমন্ত্রী নির্বাচিত হন একে ফজলুল হক।
বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের বিষয়টি তদন্ত করে দেখার জন্য 1938 সালে হক মন্ত্রিসভা একটি কমিশন গঠন করে, যা ফ্লাইট কমিশন নামে পরিচিত। 1938 সালে হক মন্ত্রিসভা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধন করে জমিদারদের অধিকার হ্রাস এবং কৃষকদের অধিকার বৃদ্ধির চেষ্টা করেন। 1938 সালে বঙ্গীয় চাষী খাতক আইন প্রবর্তন করেন। এই আইনের ফলে বাংলার সর্বত্র ঋণ সালিসি বোর্ড গঠিত হয়। ফজলুল হক অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন। ঢাকার বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট অর্থাৎ বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বরিশালের চাখার কলেজ স্থাপনের কৃতিত্ব হক সাহেবের। মুসলিম নারীদের শিক্ষার জন্য ঢাকা ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন। একে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা। 1941 সালে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে মতানৈক্যর ফলে একে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন। তিনি ডক্টর শ্যামাপ্রসাদের সাথে কোয়ালিশন সরকার গঠন করেন। এই মন্ত্রিসভা শ্যামা হক মন্ত্রিসভা নামে পরিচিত। এই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। 1943 সালে এই মন্ত্রিসভার পতন ঘটে। একে ফজলুল হক জন্ম মৃত্যু 1873 থেকে 1662 খ্রিস্টাব্দ। জন্ম বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রাম। পিতা কাজী মোহাম্মদ ওয়াজেদ, মাতা সাইদুন্নেসা খাতুন। উপাধি 1940 সালে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন ফজলুল হকের জ্বালাময় বক্তৃতায় মুগ্ধ হয় পাঞ্জাববাসী তাকে শেরে বাংলা অর্থাৎ বাংলার বাক উপাধি প্রদান করেন। প্রতিষ্ঠান কলকাতার মেয়র 1935। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী 1937 থেকে 1943। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী 1954 সাল। পূর্ব পাকিস্তানের গভর্নর 1956 থেকে 1958 সাল। সমাধি তিন নেতার মাজার, ঢাকা। খাজা নাজিমউদ্দিনের মন্ত্রিসভা। 1943 সালে শ্যামা হক মন্ত্রিসভার পতন ঘটলে খাজা নাজিমউদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগ মন্ত্রিসভা গঠন করে। লাহোরের প্রস্তাব, লাহোরে রেজলিউশন। 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ হিন্দু মুসলমানের দুটি আলাদা জাতি এর প্রচারণা শুরু করেন এবং ওই বছর 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন। এই অধিবেশনে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লাহোর প্রস্তাবের মূল কথা ছিল উপমহাদেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত এলাকাগুলো নিয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে। অন্য কোনো ব্যবস্থা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না। লাহোর প্রস্তাবে পাকিস্তানের কোনো উল্লেখ ছিল না, তবুও প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিত। পরবর্তীকালে এ প্রস্তাবের সংশোধন করা হয়। একাধিক রাষ্ট্রের পরিবর্তে একটি মাত্র রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রস্তাবের ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। ক্রিপস মিশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মিত্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করলে জাপানি আক্রমণের বিরুদ্ধে এই দেশীয় সহযোগিতা লাভ করার জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে 1942 সালে এই উপমহাদেশে প্রেরণ করেন। তিনি রাজনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যে কয়টি প্রস্তাব করেন তা ক্রিপস প্রস্তাব নামে খ্যাত। ভারত ছাড় আন্দোলন, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। ভারতের রাজনৈতিক সংকট নিরসনে ক্রিপস মিশন ব্যর্থ হলে 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় দাবিতে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করে। 1943 সালে দুর্ভিক্ষ, দ্য ফ্যামিন অফ 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা বার্মা দখল করলে এখান থেকে বাংলায় চাল আমদানি বন্ধ হয়ে যায়। পক্ষান্তরে বাংলার খাদ্যশস্য ক্রয় করে বাংলার বাহিরে সৈন্যদের রসদ হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। অসাধু, লোভী ও মুনাফাখোর ব্যবসায়ীরা খাদ্য গুদামজাত করে। এছাড়া অনাবৃষ্টির ফলে বাংলার খাদ্য উৎপাদন হ্রাস পায়। ফলে 1943 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষে আনুমানিক 30 লক্ষ লোক প্রাণ হারায়। বাংলা 1350 সালে সংঘটিত এই দুর্ভিক্ষ 50-এর মন্বন্তর নামে পরিচিত। তেভাগা আন্দোলন, তেভাগা মুভমেন্ট। তেভাগা আন্দোলন 1946 সালে ডিসেম্বর মাস হতে শুরু হয় 1947 সাল পর্যন্ত চলে। মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি, 1 ভাগ পাবে জমির মালিক। এই দাবি থেকে তেভাগা আন্দোলনের সূত্রপাত হয়।
বাংলার প্রায় 19টি জেলায় তেভাগা আন্দোলন নামে কৃষক আন্দোলন শুরু হয়, তবে দিনাজপুর ও রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। এই আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র, হাজী মোহাম্মদ দানেশ প্রমুখ। মন্ত্রী মিশন, দ্য ক্যাবিনেট মিশন। 1946 সালে ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি তার মন্ত্রিসভার 3 সদস্যকে ভারতে প্রেরণ করেন। প্রতিনিধি দল মন্ত্রী মিশন নামে পরিচিত। এই মিশনের সদস্যরা হলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ভারত সচিব লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। কলকাতা দাঙ্গা, 1946 সাল। 1946 সালে 16 আগস্ট পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়ে মুসলিম লীগ নেতারা দেশব্যাপী প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেয়। এর ফলে কলকাতায় সংঘটিত হয় হিন্দু ও মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা। কলকাতা দাঙ্গায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়। এই দাঙ্গা ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে। 1946 সালের নির্বাচন ও সোহরাওয়ার্দী মন্ত্রিসভা। 1946 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আবুল হাশেম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিম লীগ জয়লাভ করে। 1946 সালের 24 এপ্রিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হয়। এটি ছিল অবিভক্ত বাংলার শেষ মন্ত্রিসভা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক জন বারোজ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্ম মৃত্যু 1892 সাল থেকে 1963 সাল। জন্ম পশ্চিমবঙ্গের মেদিনীপুর গ্রামে। প্রতিষ্ঠান অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী 1946 থেকে 47। পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী 1956 থেকে 57। মৃত্যু বৈরুত, লেবানন। সমাধি 3 নেতার মাজার, ঢাকা।